সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বৈঠক শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েল দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নিয়মিত কূটনৈতিক পর্ব নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের চলমান সংকট, ভবিষ্যৎ যুদ্ধ ও শান্তি প্রক্রিয়া এবং বৈশ্বিক শক্তি রাজনীতির নতুন এক দিক নির্দেশনার প্রতিফলন। ফ্লোরিডার মারে-লাগোতে অনুষ্ঠিত এ বৈঠকের পর ট্রাম্প যে ভাষায় ইরান ও হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন তা স্পষ্ট করে দেয় তার দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতি আগের মতোই আক্রমণাত্মক, ব্যক্তিকেন্দ্রিক এবং শক্তির ভাষা নির্ভর। একই সঙ্গে এটি প্রশ্ন তোলে এই নীতির বাস্তব ফল কী হবে, স্থিতিশীলতা নাকি আরও বড় সংঘাত। মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের আবারও অবস্থান বদলের বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। ট্রাম্পের বক্তব্যের কেন্দ্রে ছিল দুটি বিষয়: ইরানের সম্ভাব্য সামরিক পুনর্গঠন এবং গাজায় হামাসের অস্ত্র সমর্পণ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও আঘাত হানবে এবং সেই আঘাত হবে আগের চেয়েও বেশি শক্তিশালী। এই বক্তব্য একদিকে যেমন ইরানকে সরাসরি হুমকি, অন্যদিকে তেমনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও হস্তক্ষেপের ধারাবাহিকতার পুনরুচ্চারণ। ইরানের ক্ষেত্রে ট্রাম্পের অবস্থান নতুন নয়। তার প্রথম মেয়াদেই তিনি 2015 সালে ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন এবং সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ এবং তাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ভূমিকার পর ইরান নিজেকে আগের চেয়ে বেশি হুমকির মুখে মনে করছে। তেহরানের শীর্ষ নেতৃত্ব বারবার বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, কিন্তু একই সঙ্গে তারা এটাও স্পষ্ট করেছে যে তাদের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কোনো বিদেশি শক্তির অনুমতির উপর নির্ভরশীল নয়। আলী শামখানির বক্তব্য, যে কোনো আগ্রাসনের জবাব কল্পনার বাইরে কঠোর দেয়া হবে, মূলত এই মনোভাবেরই বহিঃপ্রকাশ। এই অবস্থানে ইরান একা নয়, রাশিয়া ও চীন উভয়ই ইরানের ওপর অতিরিক্ত চাপের বিরোধিতা করে আসছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন পশ্চিমা চাপের বিরুদ্ধে একটি বিকল্প জোট গড়তে আগ্রহী, যেখানে ইরান গুরুত্বপূর্ণ অংশীদার। চীনও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে চায়, কারণ অঞ্চলটির অস্থিতিশীলতা তার জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থকে ঝুঁকিতে ফেলে। ফলে ট্রাম্পের দ্রুত ও শক্তিশালী আঘাত এর হুমকি বাস্তবে কার্যকর হলেও তার ভূরাজনৈতিক মূল্য যুক্তরাষ্ট্রকে বহন করতে হতে পারে। Today I'm delighted to welcome Israeli Prime Minister Benjamin Netanyahu. হামাস প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য আরও বেশি সরাসরি ও আক্রমণাত্মক। যদি তারা অস্ত্র সমর্পণ না করে তবে তাদের জন্য নরক অপেক্ষা করছে। এই বাক্যটি কেবল রাজনৈতিক চাপ নয়, বরং সামরিক হস্তক্ষেপের সুস্পষ্ট ইঙ্গিত। গাজায় অক্টোবরের যুদ্ধবিরতি ট্রাম্প প্রশাসনের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে, কিন্তু সেই যুদ্ধবিরতি অত্যন্ত ভঙ্গুর। দ্বিতীয় ধাপের বাস্তবায়ন, সেখানে একটি ফিলিস্তিনি টেকনোক্রেট সরকার ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা বলা হচ্ছে। সেখানে সবচেয়ে বড় বাধা হামাসের অস্ত্র সমর্পণ প্রশ্ন। হামাসের অবস্থান এখানে একেবারে পরিষ্কার। তাদের সশস্ত্র শাখা ইজ্জেদ্দিন আল কাসাম ব্রিগেডস আবারও জানিয়েছে, যতদিন দখলদারিত্ব থাকবে ততদিন তারা অস্ত্র ছাড়বে না। এই বক্তব্য শুধু আদর্শিক নয়, এটি বাস্তব রাজনৈতিক হিসেবের অংশ। হামাস জানে অস্ত্র সমর্পণ মানে শুধু সামরিক শক্তি হারানো নয়, বরং গাজায় রাজনৈতিক প্রভাব হারানো। একই সঙ্গে এটি ফিলিস্তিনি প্রতিরোধের ঐতিহাসিক বয়ান থেকে সরে যাওয়ার সমান, যা তাদের সমর্থকদের কাছে গ্রহণযোগ্য নয়। এখানেই ট্রাম্পের শান্তির প্রেসিডেন্ট পরিচয়ের সঙ্গে তার হুমকির রাজনীতির দ্বন্দ্ব স্পষ্ট হয়। একদিকে তিনি নিজেকে গাজা যুদ্ধবিরতির রূপকার হিসেবে তুলে ধরছেন, অন্যদিকে সেই যুদ্ধবিরতিকে টিকিয়ে রাখতে তিনি এমন শর্ত আরোপ করছেন যা বাস্তবে আরও সংঘাত উস্কে দিতে পারে। ইতিহাস বলে, সশস্ত্র প্রতিরোধ আন্দোলনগুলো সাধারণত বাহ্যিক চাপের মুখে অস্ত্র সমর্পণ করে না, বরং তারা আরও কঠোর অবস্থান নেয়। নেতানিয়াহুর ভূমিকা এই পুরো প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প দাবি করেছেন তার সঙ্গে নেতানিয়াহুর খুব সামান্যই মতভেদ রয়েছে এবং তিনি ইসরায়েলের আচরণ নিয়ে উদ্বিগ্ন নন, কিন্তু বাস্তবতা আরও জটিল।
ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহু চরম ডানপন্থী জোটের ওপর নির্ভরশীল, যারা গাজায় হামাসের সম্পূর্ণ ধ্বংস এবং পশ্চিম তীরে আরও কঠোর নীতির পক্ষে। ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়া তার জন্য রাজনৈতিক ঝুঁকিপূর্ণ। এ কারণেই হোয়াইট হাউজের কিছু কর্মকর্তার শঙ্কা, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়াটি ধীর করে দিচ্ছেন। ট্রাম্প যদিও প্রকাশ্যে তা অস্বীকার করেছেন, তবে নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়ার ঘোষণা এই বার্তা দেয় যে আপাতত তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর চাপ না দিয়ে বরং তাকে পুরস্কৃত করার পথই বেছে নিয়েছেন। এটি ট্রাম্পের কূটনীতির চেনা কৌশল, ব্যক্তিগত সম্পর্ক ও আনুগত্যকে প্রাতিষ্ঠানিক নীতির চেয়ে বেশি গুরুত্ব দেয়া। গাজার পুনর্গঠন প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য ছিল তুলনামূলকভাবে অস্পষ্ট। তিনি বলেছেন তিনি আশা করেন শিগগিরই পুনর্গঠন শুরু হবে, কিন্তু বাস্তবে গাজা আজ এমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেখানে শুধু অর্থ নয়, রাজনৈতিক ঐকমত্য ও নিরাপত্তার নিশ্চয়তাও জরুরি। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও উপসাগরীয় দেশগুলো পুনর্গঠনের অর্থায়নে আগ্রহী হলেও তারা স্পষ্টভাবে জানাতে চায় কে শাসন করবে গাজা এবং সেই শাসন কতটা স্থিতিশীল হবে। এই প্রেক্ষাপটে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর ধারণা সামনে এসেছে, কিন্তু এর বাস্তবায়ন সহজ নয়। আরব দেশগুলো সরাসরি সামরিক উপস্থিতি নিয়ে দ্বিধায় রয়েছে, কারণ তারা হামাসের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চায় না। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অভিজ্ঞতা বলে রাজনৈতিক সমাধান ছাড়া এমন বাহিনী দীর্ঘমেয়াদে কার্যকর হয় না। ফলে ট্রাম্পের ঘোষণাগুলো যতটা উচ্চকণ্ঠ, বাস্তবে তার রূপরেখা ততটাই অস্পষ্ট। আঞ্চলিক প্রেক্ষাপটে সিরিয়া ও হিজবুল্লাহ প্রসঙ্গ গুরুত্বপূর্ণ। ট্রাম্প নেতানিয়াহুকে সিরিয়ার নতুন প্রেসিডেন্টের সঙ্গে মিলেমিশে চলার পরামর্শ দিয়েছেন, যদিও ইসরায়েল সিরিয়া সীমান্তে হামলা অব্যাহত। এটি দেখায় ট্রাম্প একদিকে স্থিতিশীলতার কথা বললেও অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকে অগ্রাধিকার দিতে প্রস্তুত। লেবাননে হিজবুল্লাহও এই সমীকরণের অংশ। গাজায় চাপ বাড়লে উত্তর সীমান্তে উত্তেজনা বাড়ার ঝুঁকি থেকেই যায়। সব মিলিয়ে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের দ্ব্যর্থক বার্তা দেয়। একদিকে যুদ্ধবিরতি, পুনর্গঠন ও অন্তর্বর্তী সরকারের কথা বলা হচ্ছে, অন্যদিকে ইরান ও হামাসকে নির্মূল করার হুমকি দেয়া হচ্ছে। এই দুই ধারার সহাবস্থানেই ট্রাম্পের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য, একই সঙ্গে শান্তির ভাষা ও যুদ্ধের প্রস্তুতি। প্রশ্ন হলো, এই নীতি কতটা টেকসই? ইরানকে দমন করতে গিয়ে যদি নতুন করে বড় আকারের সংঘাত শুরু হয়, তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক নিরাপত্তা এবং বড় শক্তিগুলোর সম্পর্কেও তার অভিঘাত পড়বে। একইভাবে গাজায় যদি হামাসকে অস্ত্র সমর্পণে বাধ্য করতে সামরিক পথ বেছে নেওয়া হয়, তবে তা ফিলিস্তিনি সংকটের আরও রক্তাক্ত অধ্যায় খুলতে পারে। অতএব ট্রাম্পের নতুন হুঁশিয়ারি কেবল তাৎক্ষণিক রাজনৈতিক বার্তা নয়, এটি এক গভীর অনিশ্চয়তার ইঙ্গিত। এই অনিশ্চয়তার কেন্দ্রে রয়েছে প্রশ্ন, শক্তির মাধ্যমে চাপ সৃষ্টি করে কি সত্যিকারের শান্তি আনা যায়, নাকি তা কেবল সংঘাতের বৃত্তকে আরও বিস্তৃত করে? ইতিহাসের অভিজ্ঞতা বলছে দ্বিতীয় সম্ভাবনাটি বেশি বাস্তবসম্মত, কিন্তু ট্রাম্পের রাজনীতিতে ইতিহাসের চেয়ে তাৎক্ষণিক শক্তি প্রদর্শনী বারবার অগ্রাধিকার পেয়েছে। মধ্যপ্রাচ্য এখন সেই নীতির পরবর্তী পরীক্ষা ক্ষেত্র। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।